বিস্তর ফ্ল্যাটে ভয়াবহ নিস্তব্ধতা। 3 রুম, রান্নাঘর আর বড় ড্রয়িং রুম জুড়ে পিনপতন নীরবতা। সব লাইট নিভিয়ে রুমের দরজা ভিড়িয়ে বিছানায় কাঁথামুড়ি দিয়ে শুয়ে আছে তোহা। জ্বরটা এখন আবার বাড়ছে। অস্থির লাগছে। মুখ দিয়ে অস্ফুট স্বরে গোঙানির মতো শব্দ বের হচ্ছে। পানি পিপাসা পেয়েছে বড্ড। ঘরে পানি নেই। ঘুমানোর আগে বোতল সাথে নিয়ে ঘুমায়নি সে। বহু কষ্টে পাশে হাতড়িয়ে ফোনটা মুঠোয় নেয় তোহা। রাত বাজে 3:15। আধো আধো চোখে তিহানের নাম্বারে ডায়াল করতে যেও করে না সে। সামান্য পানি খাওয়ানোর জন্য তিহানকে গভীর ঘুম থেকে ডেকে তোলাটা নিতান্তই বোকামি মনে হল। অগত্যা কোনো রকমে দাঁতে দাঁত চেপে উঠে বসল সে। গা ঝাড়া দিয়ে ঘরের লাইট জ্বালিয়ে বেরিয়ে গেল। ড্রয়িং রুম অন্ধকার। তবুও ঘরের আলোয় এখন হালকা আলোকিত। শুকনো ঢোক গিলে দুরু দুরু মন নিয়ে দ্রুত হেঁটে ফ্রিজ থেকে পানির বোতল নিয়ে যেই না সে ঘুরেছে সঙ্গে সঙ্গেই অবচেতন মস্তিষ্ক আর ঘোলাটে দৃষ্টিতে ড্রয়িং রুমের মাঝখানটায় ছায়ার মতো একটা কিছু চোখে পড়ল তার। শরীর জমে গেল সেকেন্ডেই। আকস্মিক ভয়ে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পানির বোতলটা ওখানেই ফেলে ছুট লাগাল সে ফ্ল্যাটের দরজার দিকে। দরজার লক খুলে দৌড়ে তিহানদের দরজায় পর পর 4-5 বার কলিং বেল বাজাল। সাথে চলল হাতের ঠাস ঠাস বাড়ি আর ভয়ার্ত কণ্ঠের ডাক, তিহান ভাই, দরজা খুলেন। কিছু জরুরি কাজ সেরে খাওয়া দাওয়া করে তখন সবেমাত্র একটু শুয়েছে তিহান। তোহার এহেন ডাকাডাকিতে বুকটা ধরফরিয়ে গেল তার। উদাম গায়ে জামা না জড়িয়েই হনহন করে দরজা খুলল সে। আশেপাশের ফ্ল্যাটের মানুষ এই রাতের বেলা দরজা ধাক্কানোর শব্দ শুনলে তিলকে তাল বানিয়ে ছাড়বে। দরজা মাত্র খুলতে না খুলতেই তার উপর এক প্রকার হামলে পড়ল তোহা। এক হাত কাঁধে আরেক হাতে পিঠ জড়িয়ে তিহানের বাহুতে কপাল ঠেকাল সে। একটু অপ্রস্তুত হয়ে পড়ে তিহান। তোহাকে হঠাৎই এতটা কাছে আশা করেনি সে। চোখ বন্ধ করে জোরে একটা শ্বাস নিয়ে নিজেকে সামলাল তিহান। পর তোহার চুলের ভাঁজে আঙ্গুল ডুবিয়ে শান্ত সহির কণ্ঠে বলল, জ্বর তো আবার বেড়েছে তোর। ফোন দিসনি কেন? ভয় থরথর করে কাঁপছে তোহা। একে তো জ্বর, তার উপর এরকম আকস্মিক ভয়, হৃদস্পন্দন প্রবল হারে বেড়ে গেছে তার। তোহাকে সহই একটু পিছিয়ে গিয়ে দরজাটা আটকে দিল তিহান। এই অবস্থায় তাদের কেউ দেখে ফেললে ব্যাপারটা খুবই বাজে দেখাবে। তোহা চুপটি করে তিহানের বাহুতে মুখ লুকিয়ে রেখেছে। মাথার হাত বুলানোটা ধীরে ধীরে তার ঊর্ধ্বগতিতে দৌড়ানো হৃদস্পন্দনটাকে নিজস্ব গতিতে ফিরিয়ে আনছে। খানিক বাদে একটু শিথিল হল সে। কাঁপুনি কমে আসতেই তিহান স্নেহময় কণ্ঠে আস্তে করে বলে, ভয় পেয়েছিস কেন? কিছুক্ষণ নীরবতা। তারপর তোহা বলল, ছায়ার মতো কি যেন একটা। এখনো ভীত কণ্ঠ তার। শব্দে হুট করে হেসে ফেলে তিহান। কণ্ঠে হাসির রেশ টেনে বলে, ওটা তোর মনের ভুল, এমন কিছু নেই। বিশ্বাস করুন, আমি সত্যিই দেখেছি। আচ্ছা ঠিক আছে, বিশ্বাস করলাম। এখন ছাড়, রাত হয়েছে অনেক। তোহার সাথে সাথে তাকে ছেড়ে দাঁড়ালো ঠিকই, তবে পরমুহূর্তেই বলে উঠল, আমি যাব না ওখানে। তিহান ওর দিল না। ছোট্ট করে শ্বাস ফেলে ঘর থেকে টি শার্ট গায়ে দিয়ে এসে তোহার হাত টেনে বলল, পাগলামো করিস না তিহু, আমার সাথে আয়। কিছু নেই ওখানে, আমি বলছি তো। অনিচ্ছা সত্ত্বেও সেদিকে পা বাড়াল তোহা। তার অস্থির মনিজোড়া বারবার এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। ফ্ল্যাটে ঢুকতেই চুপসে গিয়ে তিহানের হাত ঘেঁষে দাঁড়াল সে। ঠোঁট কামড়ে নিজেকে সংযত করল তিহান। ড্রয়িং রুমের লাইট জ্বালিয়ে তোহাকে আশ্বস্ত করে বলল, বলেছি না কিছুই নেই।
কেবলই তোর মনের ভুল। ফ্ল্যাটে একা তো, একটু এমন হতেই পারে। ভয় পাস না। তোহা প্রত্যুত্তরে কিছু বলল না। বার কয়েক পিটপিট করে সারা ড্রয়িং রুমে চোখ বুলাতেই তিহান বলল, এখানে এসেছিলি কেন? তেষ্টা পেয়েছিল। পানি নিতে এসেছিলাম। ঘরে পানি ছিল না? আর না থাকলেও কি? আমাকে ফোন করতি। এইটুকুর জন্য আপনাকে বিরক্ত করব? সেই তো আমার কাছেই গেলি। বিড়বিড় করে কথাটা বলে তোহাকে রুমে নিয়ে বিছানায় বসালো তিহান। টেবিলের উপর থেকে প্যারাসিটামলের পাতাটা থেকে একটা ওষুধ বের করে বাইরে থেকে পানি নিয়ে আসলো। তোহার মুখে ওষুধটা দিয়ে পানি খাইয়ে দিতে দিতে ধীরস্থির কণ্ঠে বলল, তোমার উপর কখনো বিরক্ত হতে পারি না আমি। কথাটা শুনতাই পানি মুখে একটু কেশে উঠল তোহা। তাড়াহুড়ো করে পানিটা গিলে নিয়ে দৃষ্টি নামিয়ে ফ্লোরের দিকে চেয়ে রইল সে। তিহান হালকা হেসে তার মাথায় সস্নেহে হাত বুলিয়ে বলল, ঘুমিয়ে পড়। এভাবে জেগে থাকলে আরো অসুস্থ অসুস্থ লাগবে। বলে তিহান দরজার কাছাকাছি যেতেই তোহা দ্বিধাগ্রস্ত কণ্ঠে বলে উঠল, আপনি এখানেই থাকেন না প্লিজ। তিহান থামে। তোহার দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে রূঢ়ভাবে বলে, তুই কি বুঝতে পারছিস তুই কি বলছিস? এতটা অবুঝ থাকার বয়স তো তোর নয়। তিহানের কথার মানে বুঝে আসতেই বিচলিত হয়ে পড়ে তোহা। তাড়াহুড়ো করে বলে, আনা না এখানে নয়। আসলে আমি বলতে চাচ্ছি আপনি পাশের রুমে থাকেন আজকের রাতটা। একা ফ্ল্যাটে আমি থাকতে পারবো না। প্লিজ। কিছুক্ষণ হাতের দু আঙ্গুল দিয়ে কপাল ঘষল তিহান। অতঃপর তোহার মিনতি ভরা চেহারার দিকে তাকিয়ে বলল, আচ্ছা আমি তুর্যর রুমে আছি। দরজা খোলাই রাখব। আর ভয় লাগলে বা কিছু হলে আস্তে ধীরে ডাকবি। চেঁচামেচি করবি না একদম। মুখ লটকালো তোহা। তিহান তাকে ইশারা করতেই গায়ে কাঁথা টেনে শুয়ে পড়ল সে। লাইট নিভিয়ে দিয়ে বের হওয়ার আগে তিহান গম্ভীর স্বরে ডাকল, শোন। জি। ঘাড় উঁচিয়ে বলল তোহা। চাইলে দরজাটা ভেতর থেকে আটকে ঘুমাস। বলেই তোহার ওরের জন্য অপেক্ষা করতেই তোহা বলল, প্রয়োজন নেই। বলে আবারও আগের মতো শুয়ে পড়ল তোহা। তিহান মুচকি হাসল। মনের মাঝে সমুদ্রের ঢেউয়ের মতো বাড়ি খেতে লাগল প্রশান্তির অনুভূতিগুলো। কারো এতটা বিশ্বাস অর্জন করা সহজ কথা নয়। একেবারেই সহজ কথা নয়। সকালে ঘুম ভাঙতেই দুহাতে মাথা চেপে উঠে বসল তোহা। এখন একটু ভালো লাগছে, তবে মাথাটা ভার ভার লাগছে। দুহাত মেলে আড়মোড়া ভেঙে রুম থেকে বেরিয়ে তুর্যর রুমে উকি দিল সে। কিন্তু এমা, তিহান তো নেই রুমে। তবে বিছানার কুচকানো চাদরটা দেখেই সে বুঝল রাতে তিহান এখানেই শুয়েছিল। ঘড়ির দিকে চোখ পড়লে হঠাৎই আতকে উঠল সে। প্রায় দুপুর 12টা বাজতে চলল। দ্রুত পায়ে ড্রয়িং রুমে যেতেই টেবিলের উপর নাস্তার প্লেট চোখে পড়তেই আরও একটু অবাক হল সে। ধীর পায়ে রুমে যেতেই ফোন বাজলে দ্রুত সেটা রিসিভ করতেই তিহানের কণ্ঠ ভেসে আসল, ঘুম থেকে উঠিসনি এখনো? উঠেছি। এখনই উঠেছিস তাই না? আপনি কি করে বুঝলেন? তোর কণ্ঠ শুনে। অস্পষ্ট স্বরে বলল তিহান। কি বললেন? বুঝিনি। তিহান প্রসঙ্গ এড়িয়ে বলে, আমি অফিসে। ফ্ল্যাটেই থাকিস? বের হবি না একদম। শুধু দুপুরবেলা খাবার দিয়ে যাবে একজন, তখন দরজা খুলবি। তাছাড়া আর যেই আসুক না কেন রাতে আমি ফিরা না পর্যন্ত দরজা খুলবি না। বুঝেছিস? বুঝেছি। আপনার কি দেরি হবে ফিরতে? হতে পারে। বলতে পারছি না। নীরস কণ্ঠে বলে তিহান। অফিসে অনেক কাজের চাপ।
নয়তো কখনোই তোহাকে একা রেখে আসত না সে। নেহাতি চাপে পড়ে আসতে হয়েছে। রাতের বেলা সব কাজ শেষে বারান্দায় মোড়ায় বসে গিটার নিয়ে টুংটাং শব্দ করছে তিহান। হঠাৎ পাশের বারান্দায় চোখ পড়তেই তোহাকে সেখানে দেখে সে উচ্চস্বরে ডাকল, তিহু, এখানে আয়ো তো। জি। শুনতে পাস না? এই বারান্দায় আসতে বলেছি। ফ্ল্যাটের চাবি আছে না তোর কাছে? তিহানের গিটারের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে তোহা। তারপর বলে, ওখানে এসে কি করব? আসতে বলেছি মানে আসবি। ফাস্ট। তিহানের ধমকে মুখ গোমরা করে কিছুক্ষণ বাদেই সেখানে উপস্থিত হয় তোহা। তিহান মুচকি হেসে পা দিয়ে ঠেলে তার পাশের মোড়াটা একদম মুখ বরাবর রেখে বলে, বসো। তোহা বসে না। মিনমিনে কণ্ঠে বলে, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। তিহান তাকে হাত ধরে টেনে বসিয়ে চোখে চোখ রেখে মোহনীয় কণ্ঠে বলে, একদম মিথ্যা বলার চেষ্টা করবে না আমার সাথে। ভুলে যাচ্ছ বোধ হয়, তোমাকে তোমার থেকেও বেশি আমি চিনি। বলে আরও কিছুক্ষণ গিটারে উল্টাপাল্টা সুর তুলে তিহান। তোহা আটসাট হয়ে বসে আছে। তার চোখে মুখে অস্থির অশান্ত ভাব। তিহান হেসে তোহার দিকে চেয়ে ঠোঁটে ক্ষীণ হাসির রেখা টেনে গান ধরে, হাম তেরা বিন अब रहे ये नहीं चाह सकते, तेरा बिना क्या वजूद मेरा, तुझे जुदा अगर हो जाएंगे तो खुद से ही हो जाएंगे जुदा। এটুকু গেয়ে এক মুহূর্ত থামল তিহান। এতক্ষণের একধানে চেয়ে থাকা দৃষ্টিতে একবার চোখের পলক ফেলে আবারও গাইতে শুরু করল, Cause you are the one, girl you are the one. You mean my life cause you are the one. I find my peace in you. My pain in you. My love in you. Cause you are the one. You are the one. বারান্দায় নতুন লাগানো ফুল গাছের ছোট্ট টবের উপর একটা প্রজাপতি বসেছে। টবটা ঝুলন্ত অবস্থায় থাকায় দক্ষিণা হাওয়ার ধাক্কায় একটু আধটু দুলছে। তোহার মাধুর্যে ভরা দৃষ্টি আটকে রয়েছে প্রজাপতির রঙিন পাখা দুটোর উপর। নি শব্দে এক পা দু পা করে এগিয়ে দরজা ঘেঁষে দাঁড়াল সে। তার থেকে মাত্র দুহাত দূরেই সদ্য ফোটা দুটো ফুলের উপর রং বেরঙে পাখা মেলে বসে রয়েছে প্রজাপতিটা। তোহা একটু হাসল। নামমাত্র দূরত্ব হওয়া সত্ত্বেও প্রজাপতিটাকে ছুঁয়ে দিতে ভয়। ছুঁয়ে দিল এই তো তা উড়ে যাবে, হারিয়ে যাবে, মিলিয়ে যাবে সুবিশাল আকাশের গহীন সাম্রাজ্য। তখন আর তাকে দেখা যাবে না, ধরা যাবে না, ছোঁয়া যাবে না। মৃদু হেসে হাফ ছাড়ল তোহা। ফুলের টবটা তুর্য এনেছে তার জন্য। যে বন্ধুর বাড়ির গিয়েছিল ওদিকে নাকি অনেক ফুলের গাছ পাওয়া যায়। সেখান থেকে কিনে বোনের জন্য এতদূর এটাকে বয়ে এনেছে সে। মূলত ফুল প্রচণ্ড পছন্দ তোহার। মনটা আজকে ফুরফুরে। দুপুরে নিশা আসবে তার জামাই সহ। তাছাড়া সাইফ, নুহাস আর স্বর্ণালীও আসবে। থাকবে দুদিন। বিয়ের পর এই প্রথম আসা নিশার। আরও আগেই আসত, তবে নানার অসুস্থতার খবর শুনে আর আসেনি। কারণ বাসায় তোহা ছাড়া আর কেউই ছিল না। এসে কি করত? তবে এখন সমস্যা নেই। দুদিন আগেই তার মা, খালাম্নি ফিরে এসেছে। নানা এখন অনেকটাই সুস্থ। বিকেল প্রায় 4টা বাজে। হাসি তামাশার প্রবল আনন্দে মেতে উঠেছে তোহার ঘর। দুপুরের খাওয়া শেষে সবাই বসেছে আড্ডা দিতে। হাস্যোজ্জ্বল কণ্ঠগুলো যেন অনুভূতিদের স্বতঃস্ফূর্ত মিলনমেলা। নিশার বর সৌহার্দ্য মির্জা অত্যন্ত মিশুক স্বভাবের একজন সুপুরুষ। সবার থেকে বয়সে প্রায় অনেকটা বড় হওয়া সত্ত্বেও সবার সাথে মিলেমিশে কোনো অস্বস্তি ছাড়াই আড্ডা দিচ্ছে সে।
খাটে জায়গা না হওয়ায় পাশে একটা চেয়ার টেনে 2 পা ভাঁজ করে তুলে বসে আছে তোহা। মুখে নজরকাড়া হাসি টেনে সবার সাথে গল্পে মশগুল সে। হাসাহাসির মাঝেই চুলে হাত চালাতে চালাতে রুমে প্রবেশ করে তিহান। সবার দৃষ্টি আচমকা তার দিকে পড়তেই চমৎকার করে হেসে শার্টের হাতা গুটাতে গুটাতে সে বলে, আমাকে ছাড়াই আড্ডা দিচ্ছিস সবগুলা? কথাটা বলে সৌহার্দ্যর দিকে চোখ পড়তেই তোহাকে পাশ কাটিয়ে এগিয়ে গিয়ে হাত বাড়িয়ে সে বলল, আরে দুলাভাই যে, কেমন আছেন? সৌহার্দ্য হাসল, হাতে হাত মিলিয়ে বলল, আছি ভালোই। তুমি কেমন আছো? এই তো আছি। তো কি নিয়ে এত হাসাহাসির হচ্ছিল? বলে বসার জন্য আশেপাশে তাকায় তিহান। প্রায় সাথে সাথেই চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় তোহা। একটু সরে দাঁড়িয়ে তিহানের দিকে চেয়ারটা এগিয়ে দিয়ে চাপা স্বরে বলে, বসুন। তিহান তোহার দিকে না তাকিয়েই চেয়ার টেনে বসে পড়ল। মুখের হাসি ততক্ষণে সরে গেছে তোহার। চুপটি করে চেয়ারের পাশ ঘেঁষে দাঁড়াল সে। সৌহার্দ্য একবার আশেপাশে চোখ বুলাল। স্বর্ণালী, তোহা, এমনকি নিশাও একটু চুপসে গেছে। সৌহার্দ্য মুচকি হেসে বলল, এদেরকে খুব বেশি টাইটে রাখো বুঝি? তোমাকে দেখেই সবকটা ভিজে বিড়াল হয়ে গেল। ওরে তিহান শুধুমাত্র হাসল, হৃদয় কাঁপিয়ে দেয়া হাসি। সেদিকে তাকিয়ে একটুখানি থমকাল তোহা। বামহাত দিয়ে তিহানের চেয়ারের পিঠ ঠেকানোর উপরের অংশটা আরও একটু খামছে ধরল সে। নিশা তেতে উঠে বলল, আমরা মোটেও ভিজে বিড়াল হইনি। তিহান ভাইকে আমরা যথেষ্ট সম্মান করি বুঝলে। সেজন্যই উনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্যই আমরা চুপ হলাম। তিহান ভ্রু উঁচিয়ে বলল, তাই নাকি রে? তুই চুপ না করলে তো আমি কথাই বলতে পারতাম না। বড় উপকার করলি রে নিশা, অনেক বড় উপকার করলি। তিহানের কথায় অপদস্থ হয়ে চুপ করে গেল নিশা। তবে নিশা ছাড়া সবাই সমস্বরে হেসে উঠল। খানিক বাদেই তিহানের চোখ গেল বিছানার কোণে সাইফ, নুহাসের সাথে বসে থাকা সুদর্শন ছেলেটার উপর। এতক্ষণ সে খেয়ালই করেনি। মুহূর্তেই ভ্রু কুঁচকে গেল তার। থুতনিতে হাত বুলিয়ে সে বলল, উনি কে? সাথে সাথেই ছেলেটা তার দিকে তাকিয়ে উজ্জ্বল হাসি টেনে বলল, আমি ভাবির দেবর, অনন্ত। বলে নিশার দিকে ইশারা করল সে। তোমাকে তো দেখিনি বিয়েতে। কৌতূহলটা কণ্ঠ তিহানের। সৌহার্দ্য ওর দিল। ও আসতে পারেনি বিয়েতে, অসুস্থ ছিল। তবে এঙ্গেজমেন্টে এসেছিল, তুমি হয়তো খেয়াল করনি। তিহান মাথা নাড়িয়ে বলল, হয়তোবা। অনন্ত আবারও মুচকি হাসল। তোহা তখন বসে আছে খাটের পাশের কাঠের ছোট্ট টেবিলের উপরে। বেশ অনেকটা সময় পর তিহানের চোখ আবারও পড়ল অনন্তের উপর। ঘাড় বাঁকিয়ে তার চকচকে দৃষ্টি অনুসরণ করে তোহার আপত্তিকর স্থানে চোখ পড়তেই মুহূর্তে মুখের চোয়াল শক্ত হয়ে এলো তার। দাঁতে দাঁত চেপে রাগটা আটকিয়ে চেয়ার ঘুরিয়ে তোহাকে তার পিছে আড়াল করে বসল সে। আকাশী রঙের একটা হ্যান্ডপ্রিন্টের সুতি শাড়ি পরেছে তোহা। আকাশী রঙের মধ্যে সাদা মেঘের মতো সাদা রঙের রংতুলির ছোঁয়া দিয়ে খুব যত্নে তৈরি করা হয়েছে শাড়িটা। গত বছর বৈশাখের সময় মেলা থেকে শখ করে কিনেছিল, তবে আজ পর্যন্ত পরার সুযোগ হয়নি। আজকে সুযোগ পেয়েই পরে ফেলেছে। সাদা রঙের ব্লাউজের সাথে গলায় ছোট একটা সাদা পাথরের লকেটটা একদম ফুটে উঠেছে। চুলে খোপা করে সামনে থেকে কিছু চুল বের করে নিল তোহা। দুহাত ভর্তি সাদা রঙের তিহানের দেয়া সেদিনের কাচের চুড়ি। চোখে খুব সাবধানতার সাথে আইলাইনার লাগিয়ে ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক লাগিয়ে পরিপাটি হয়ে বের হল সে বের হতে না হতেই স্বর্ণালী আর নিশাও পাশের রুম থেকে বের হল। তাদের পরনেও শাড়ি।
তারা বেরিয়ে আসতেই ড্রয়িং রুমে বসা ছেলেরা উঠে দাঁড়াল। একবার পুরো ড্রয়িং রুমে চোখ বুলাল তোহা। তিহানকে দেখা যাচ্ছে না কোথাও। সবাই মিলে রেস্টুরেন্টে যাবে তারা। সৌহার্দ্যর পক্ষ থেকে বিয়ের পর প্রথম ট্রিট। বিকেল তখন 5:17 বাজে। এখনো রোদ আছে আশেপাশে। আলোয় ঝলমলে চারিপাশ। এক হাতে শাড়ির কুচি ধরে মাথা নিচু করে সিঁড়ি দিয়ে নামছে তোহা। তার আগে আগে নিশা আর স্বর্ণালী। হঠাৎ পিছে কারো অস্তিত্ব অনুভব করতেই একটু থেমে ঘাড় ঘুরাল সে। ধবধবে সাদা পাঞ্জাবিতে তিহানকে দেখে এক মুহূর্ত পলকহীনভাবে চেয়ে থেকে একটু সাইড দিয়ে বলল, আপনি আগে যান। তিহান কিছুক্ষণ তোহাকে আপাদমস্তক দেখে নিয়ে মুখ এগিয়ে এনে বলল, আমি আগে গেলে তোমাকে সামলাবে কে? ধীরে সুস্থে শাড়ি সামলে নামো। কথাটা কানে যেতেই চকিত দৃষ্টিতে সামনে তাকালো তোহা। নিশারা শুনলে কি একটা লজ্জায় পড়বে সে। তবে নিশা আর স্বর্ণালীকে সামনে না দেখে স্বস্তির শ্বাস ফেলতেই তিহান বলল, কেউ শুনেনি, নামো। তোহা আর কিছু বলল না। চুপচাপ নিচে নামতেই দেখল পাশাপাশি 3টে গাড়ি দাঁড় করানো। একটার ড্রাইভিং সিটে বসেছে সৌহার্দ্য, তার পাশে নিশা। পেছনে বোধহয় তুর্য, অনন্ত আর স্বর্ণা। আরেকটা গাড়ি সাইফদের। সাইফ আর নুহাস উঠেছে সেটায়। তোহাকে দেখে অনন্ত জানালা দিয়ে মুখ বের করে বলল, তুমি এখানে আসো তোহা। তোহা আমতা আমতা করতেই তিহান তার হাত টেনে বলল, ও আসলে চাপাচাপি করে বসতে পারে না। সমস্যা নেই, তোমরা যাও, ও আমার সাথে যাবে। অনন্ত আরও কিছু বলার আগেই সৌহার্দ্য গাড়ি স্টার্ট দিল। তিহান মুচকি হেসে সাইফদের গাড়ির কাছে যেয়ে মাথা ঝুঁকিয়ে বলল, তোরা যা, আমি তোহাকে নিয়ে আসছি। গাড়িতে বসে আছে তোহা। বারবার সামনের চুলগুলো চোখের উপর থেকে সরাতে গিয়ে কাচের চুড়িতে রিনঝিন করে বেজে উঠছে শব্দতরঙ্গ। তিহান ড্রাইভ করছে মনোযোগ দিয়ে। তার দৃষ্টি সামনের দিকে। তোহার দিকে তাকচ্ছে না সে। হঠাৎই গাড়ির মোড় ঘুরাতে ঘুরাতে তিহান গম্ভীর কণ্ঠে বলল, তিহু, ডান পকেটে হাত ঢুকাত। তোহা বুঝতে না পেরে বলল, জি। পাঞ্জাবির ডানপাশের পকেটে হাত ঢুকা। ইতস্তভাবে তিহানের পকেট হাতড়াতেই একটা সিলভার কালারের ছোট্ট ঝুমকা কানের দুল বেরিয়ে এলো। সেগুলো হাতে নিয়ে তোহা কিছু বলার আগেই তিহান বলল, পর। তোহা বিনা বাক্য দুলদুটো পরে নিতেই গাড়ি থামালো তিহান। ঝুঁকে গিয়ে তোহার পাশের গাড়ির জানালার কাচ উঠিয়ে দিয়ে একটানে তোহার চুলের খোপা খুলে দিল সে। চুলগুলো এলোমেলো হয়ে সারা গায়ে ছড়িয়ে পড়তেই তোহা লজ্জায় মিয়ে যাওয়া কণ্ঠে পিটপিট করে বলল, তিহান ভা। বাক্যটা শুরু করলেও শেষ করতে সক্ষম হল না সে। তার আগেই তিহান তার সারা মুখে চোখ বুলাতে বুলাতে বামগালে হাত রেখে বৃদ্ধা আঙ্গুল ঠোঁটের উপর রেখে নিচু কণ্ঠে বলল, একদম মেঘময়ূরী লাগছে তোমাকে। নীল সাদা মেঘে জর্জরিত আমার একমাত্র মেঘময়ূরী। শেষ বিকেলের রোদ আছড়ে পড়েছে জানালার কাচ ভেদ করে। একটা সরু তেজস্ব রশ্মি তোহার মুখের উপর ছেয়ে আছে। এখনো চোখ তুলে তাকায়নি তোহা। দৃষ্টি নিচের দিকে দিয়ে থম ধরে বসে আছে। তিহানের হাত এখনো তার গালে, ঠোঁটে। পাক্কা 3 মিনিট যাবৎ তার সারা মুখে চোখ বুলিয়েই যাচ্ছে তিহান। তার মাদকমাখা গভীর দৃষ্টির বিপরীতে মাথা তুলতে পারছে না তোহা। প্রচণ্ড লজ্জায় শ্বাসপ্রশ্বাস যেন গলা অবধি এসে আটকে যাচ্ছে। তিহানের হাতের বৃদ্ধা আঙ্গুল হালকা করে তোহার ঠোঁটে স্লাইড করে শেষমেশ ঠোঁটের কোনায় যেতেই তোহা মিনমিনে কণ্ঠে বলল, দেরি হয়ে যাচ্ছে। তিহান হাসল। আচমকা হেসে ফেলা সেই হাসি দেখার ইচ্ছা থাকলেও লজ্জার কারণে তাকাতে পারল না তোহা।
তিহান গাল থেকে হাত সরিয়ে নিলে তোহা মুখের উপর আসা চুলগুলো কানের পিছে গোজার জন্য হাত উঠাতেই তিহান নিজেই তা গুজে দিয়ে সরে গিয়ে সিটে বসল। তোহার মুখে এখনো লজ্জাভাব স্পষ্ট। গাড়ি স্টার্ট দিল তিহান। হাতের মুঠোয় থাকা খোপার কাঁটাটা তোহার দিকে এগিয়ে দিয়ে বলল, চুল বেঁধে জানালাটা খুলে দে। তোহা একবার তাকিয়ে কাঁটাটা দিয়ে পুনরায় খোপা করতে করতে বলল, চুলগুলো শুধু শুধু খুললেন কেন? তার কথার প্রেক্ষিতে কোনো কথা বলল না তিহান, বরং কণ্ঠে অস্থির অস্থির ভাব নিয়ে বলল, জানালার কাচটা নামা তিহু, প্রচুর গরম লাগছে। তো বিরক্তি নিয়ে খোপা আটকে জানালাটা খুলতে খুলতে বলল, এসি ছাড়লেই তো পারেন। এসির কৃত্রিম ঠান্ডায় কাজ হবে না, প্রকৃতির অকৃত্রিম তাজা বাতাস লাগবে। তোহা পাল্টা জবাব দিল না। গাড়ি চলছে তুমুল গতিতে। গাড়ির গতির সাথে পাল্লা দিয়ে হু হু করে ঠান্ডা বাতাস ছুঁয়ে দিচ্ছে তাদেরকে। জানালায় মাথা ঠেকিয়ে আকাশের দিকে চেয়ে রইল তোহা। যদিও এদিকটায় আকাশ ততটা দেখা যাচ্ছে না। রাস্তার দুপাশে সারি সারি গাছ, তাদের ছড়ানো ছিটানো ডালপালা দিয়েই আকাশটা আড়াল হয়ে রয়েছে। মাঝে মধ্য একটু আধটু রৌদ্রোজ্জ্বল মেঘ উকি দিচ্ছে গাছের ফাঁকফোকর দিয়ে। একদৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে খানিকটা আচ্ছন্ন হয়ে পড়ে তোহা। আকাশের দিকে চেয়ে আনমনেই তিহানকে প্রশ্ন করে, আচ্ছা, মেঘময়ূরী মানে কি? ঘাড় বাঁকিয়ে একবার তোহাকে দেখে নিল তিহান। তারপর শান্ত শীতল স্নিগ্ধ কণ্ঠে বলল, মেঘময়ূরী মানে তুমি। তুমিই মেঘময়ূরী। আহা, বলুন না এটার অর্থ কি? অধৈর্য কৌতূহলী শোনায় তোহার কণ্ঠ। তিহান আবারও হেসে ফেলে। গাড়ির গতি কমিয়ে তোহার দিকে চেয়ে বলতে থাকে, মেঘময়ূরী হচ্ছে মেঘের রাজ্য বিরাজ করা এক অনন্য ময়ূরপরী, যার সর্বাঙ্গে ছেয়ে আছে ঘোরলাগা সৌন্দর্য, যার দিকে তাকালে চোখ ধাঁধিয়ে যায়, দৃষ্টি ফেরানো দেয়। আমি হলাম সেই মেঘ আর তুমি হচ্ছ আমার রাজ্য বিরাজ করা সেই অতিসুন্দরী রমণী। বুঝলে? প্রত্যুত্তর না করে চোখ বন্ধ করে ফেলল তোহা। হঠাৎ এমন ঘুম ঘুম পাচ্ছে কেন? অতিশান্তিতে কি সব মানুষের ঘুম আসে? নাকি শুধু তারই? তাদের গাড়ি থামার পরে বাকিদের দুটো গাড়ি পিছনে থামে, সুতরাং তারাই আগে পৌঁছেছে। তিহান ব্যস্ত হাতে নিজের সিটবেল্ট খুলে তোহার সিটবেল্ট খুলে দিতে দিতে ঝাড়ি দিয়ে বলে, আমরাই সবার আগে পৌঁছেছি। অযথাই দেরি হবে করে মাথা খাচ্ছিলি আমার। তোহা ভ্রু কুঁচকে তাকায়, প্রতিবাদী স্বরে বলে, আমি একবারই বলেছি, তাতেই আপনার মাথা খাওয়া হয়ে গেল? হ্যাঁ, হয়ে গেল। বলে তোহার পাশের দরজা খুলে দেয় তিহান। বলে, নাম, আমি গাড়ি পার্ক করে আসছি। তোহা নামতেই পেছনে থেকে এগিয়ে আসে সবাই। তার দিকে চোখ বুলিয়ে সর্বপ্রথম অনন্ত জিজ্ঞেস করে, তোহা, আসার সময় তো তোমার কানে দুল দেখলাম না, এখন কোথা থেকে এলো? তার সাথে সাথে নিশাও ভ্রু কুচকিয়ে সন্ধিহান কণ্ঠে বলে, তাই তো, তোর তো এমন দুলো নেই। বিপাকে পড়ে যায় তোহা। তাদেরকে তো আর বলতে পারবে না এটা যে তিহান দিয়েছে। কিছুক্ষণ আমতা আমতা করে সে বলে, আসলে এটা মার্কেটের সামনে জ্যামে আটকে ছিল গাড়ি। গাড়ি থেকেই পাশের দোকানে দুলটা চোখে পড়তেই কেনার জন্য জেদ করছিল, তাই বাধ্য হয়ে কিনে দিলাম। তোর বোন তো আবার কিছু না দিল কান্নাকাটি শুরু করে দেয়। জানিসই তো। পেছনে থেকে এসে কথাটা বলে বিদ্রুপাত্মক হাসল তিহান। নিশাও তার সাথে হেসে বলল, সে তো ছোটবেলায় কাঁদত তিহান ভাই, এখন তো বড় হয়েছে, আপনি না কিনে দিলেও পারতেন। শুধু শুধু টাকা নষ্ট। আমি হলে তো ওকে ওখানের সবকটা কানের দুল কিনে দিতাম। আপনি তো মাত্র একটা কিনে দিয়েছেন। খানিকটা তাচ্ছিল্য মেশানো স্বরে বলল অনন্ত।
তোহা একরাশ বিরক্তি নিয়ে অনন্তের দিকে চাইল। এই লোকটা সবসময় বেশি কথা। সেই দুপুর থেকে একটু একটু করে একেবারে অসহ্যকর হয়ে উঠছে লোকটা। কড়া কিছু কথা শোনাতে গিয়ে সৌজন্যতার খাতিরে চুপ করে গেল সে। অনন্তের কথায় তিহান চমৎকার করে হেসে স্বাভাবিক স্বরেই বলল, তিহু আসলে অপচয় একদমই পছন্দ করে না, আর বাড়াবাড়ি করা তো সহ্যেই করতে পারে না। তিহানের ঠান্ডা মাথার অপমানটা বুঝতে অসুবিধা হল না অনন্তর। তথাপি কোনো জবাব দিল না সে। তবে মুখে অপমানের রাগটা ফুটে উঠল। মনে মনে হাসল তোহা। লোকটাকে অপমান হতে দেখে বেশ ভালো লাগছে এখন। রেস্টুরেন্টটা অনেক খোলামেলা। খোলামেলা বলতে ছাদের উপর চেয়ার টেবিল গাছপালা দিয়ে খুবই সুন্দর মনোরম পরিবেশ। নয়তালার উপর হওয়ায় মৃদু হিমেল হাওয়া বইছে। রেলিংয়ের পাশে বসেনি তোহা। উঁচুতে ভয় লাগে তার। সে বসেছে তিহান আর তুর্যর মাঝে। তার মুখোমুখি বসেছে অনন্ত। তার বাঁকা চাহনিতে রীতিমতো গা জ্বলে যাচ্ছে তিহানের। ওয়েটার মেনু দিয়ে যেতেই খাবার পছন্দ করতে ব্যস্ত হয়ে পড়ল সবাই। ওয়েটারকে দুটো পিজার অর্ডার নিতে বলতেই তিহান বলল, সাথে একটা চিকেন রাইস আর হোয়াইট সস পাস্তা। অনন্ত কৌতূহলী চোখে তাকিয়ে বলল, আপনি পিৎজা খান না ভাইয়া? ফোন থেকে চোখ উঠালো তিহান। হেসে বলল, তিহুর মাশরুমে অ্যালার্জি। পিজায় মাশরুম থাকবে তো, সেজন্যই আর কি। অনন্ত এবার তোহাকে বলল, আর ইউ শিওর তোহা? তুমি ওগুলাই খাবে, নাকি অন্য কিছু? এক পলক তিহানের দিকে তাকালো তোহা। তাকে ফোনে ব্যস্ত দেখে মুচকি হেসে বলল, জি, আমি ওগুলাই খাই, অন্য কিছু না। মুখটা চুপসে গেল অনন্তের। ওয়েটার অর্ডার নিয়ে যেতেই ছবি তোলার জন্য সবাইকে দাঁড়া করালো নিশা। অনন্ত সুযোগ পেয়ে পেছনে থেকে তোহাকে স্পর্শ করতেই তোহার বাহু টেনে তাকে তুর্যর সামনে দাঁড় করিয়ে দিল তিহান। পর নিজে তুর্যর পাশে দাঁড়িয়ে খুব সন্তপনে জায়গাটা লক করে ফেলল। ছবি তোলা শেষ হতেই চুপচাপ অনন্তের দিকে এগিয়ে শান্ত ধীরস্থির কণ্ঠে বলল, স্টে ইন ইউর লিমিটস। সন্ধ্যা শেষে রাত নামতে চলেছে। ফেরার পথেও তিহানের সাথেই আসছে তোহা। গাড়ির ভিতরে হলুদ লাইট ঝালানো। এলোমেলো চুলে নিষ্প্রভ নয়নে নিশ্চুপ হয়ে বসে আছে তোহা। তার চুলের খোপা একটু আগে আবারও খুলে দিয়েছে তিহান। এবার আর কাটাটা ফেরত দেয়নি। বলেছি গাড়ি থেকে নামার আগে দিবে, তার আগে না। গাড়ি ড্রাইভ করতে করতেই তিহান বলে, তিহু দেখতো ড্রয়ারে পানি আছে নাকি? পানি দিয়ে কি করবেন? নিশ্চয় তোর মাথায় ঢালব না। খাবো অবশ্যই। গাধি কোথাকার। মুখ লটকিয়ে গাড়ির সামনের ড্রয়ারটা খুলে তোহা। কোনায় একটা পানির বোতল দেখতে পেয়ে বলে, আছে। মুখটা খুলে দে। ক্লান্ত কণ্ঠ তিহানের। বোতলের মুখটা খুলে তোহা। পর তিহানের মুখের কাছে বোতলটা ধরে নীরস কণ্ঠে বলে, হা করুন। আপনি তো ড্রাইভ করছেন, আমি খাইয়ে দেই। তিহানের ঠোঁটের কোণে এক চিলতে হাসি দেখা যায়। হাসিটা চোখ এড়ায় না তোহার, বরং চোখে আটকে থাকে। তিহান মুখ হা করতেই একটু ঝুঁকে গিয়ে খুব যত্ন করে তাকে পানি খাইয়ে দেয় তোহা। তবুও অসাবধানতায় একটু পানি চিবুক গড়িয়ে গলা অবধি পৌঁছে যায়। সেদিকে চোখ পড়তেই পানির বোতলটা রেখে তিহানের আরও একটু কাছে এগিয়ে যায় তোহা। নিজ হাতে তিহানের চিবুক আর গলা মুছিয়ে দিতে দিতেই বুঝতে পারে তার চুলের ভাঁজে কারো পাঁচাঙ্গুল ডুবে গিয়েছে। মুখ তুলে প্রশ্নাত্মক দৃষ্টিতে তিহানের দিকে তাকাতেই তিহান তার ধূসর সম্মোহনী দৃষ্টি ক্ষেপ করে প্রগাঢ় ভরাট কণ্ঠে বলে, আমার এতটা কাছে এসো না মেঘময়ূরী। তোমাকে ছোঁয়া নয় বরং অনুভব করাটাই আমার জন্য যথেষ্ট।
নির্জন মাঝরাস্তায় থেমে আছে গাড়ি। রাত বাজে ৯:১০। ৩-৪ বার চাবি ঘুরিয়েও গাড়ি স্টার্ট দিতে ব্যর্থ তিহান। খুব সম্ভবত টায়ার পাঞ্চার হয়ে গেছে। মেজাজ বিগড়ে গেল তিহানের। রাগের চোটে হাত দিয়ে বাড়ি দিতে যেও থেমে গেল সে। পাশের সিটে ঘুমিয়ে আছে তোহা। আওয়াজে তার ঘুম ভেঙে যাবে। ঠান্ডা বাতাসের ঝাপটা এসে তোহার রেশমি কালো চুলগুলো উড়িয়ে দিচ্ছে বারবার। প্রচণ্ড জ্যামে প্রায় ১ ঘন্টা আটকে থেকে বহু কষ্টে গাড়ি ঘুরিয়ে উল্টো রাস্তায় এসেছে তিহান। এদিকটায় জ্যাম নেই, তবে মানুষজনও নেই। নীরব পরিবেশ। তবে জ্যামের মধ্যে বসে থাকলে আজ আর বাড়ি ফিরা লাগত না। এখানে এসেও বাঁধল বিপত্তি। মাঝপথেই টায়ার পাঞ্চার হয়ে গেল। তখন জ্যামের মধ্যেই বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছে তোহা। তিহানও আর ডাকেনি। একবার ঘড়িতে সময়টা দেখে নিয়ে ছোট্ট একটা শ্বাস ফেলে সিটবেল্ট খুলে ফেলল তিহান। বের হওয়ার জন্য গেট খুলতেই তোহা ঘুম জড়ানো কণ্ঠে বলে উঠল, কোথায় যাচ্ছেন? তিহান তাকাল। একটু থেমে তোহার মাথায় একবার হাত বুলিয়ে দিয়ে মোলায়েম কণ্ঠে বলল, তুই ঘুমা। তিহানের কথায় চোখ পিটপিট করে তাকাল তোহা। আশেপাশে তাকিয়ে নড়েচড়ে বসে হাত বাড়িয়ে তিহানের কবজি ধরে আটকে বলল, আমি ঘুমাবো আর আপনি আমাকে এইখানে একা রেখে চলে যাবেন? পাগল নাকি তুই তিহু? টায়ার ফেটে গেছে, নতুন টায়ার লাগাতে হবে। সেজন্যই যাচ্ছি। তোকে রেখে চলে যাব কেন? ঝাঝালো কণ্ঠে বলল তিহান। তিহানের কথায় বোকা বনে গেল তোহা। ঘুমের ঘোরে কি বলেছে নিজেই বুঝেনি। আমতা আমতা করে সে বলল, ওহ আচ্ছা, আমি ভাবলাম। তোর কিছু ভাবা লাগবে না, চুপচাপ ঘুমিয়ে থাক। আমি আসছি। বলে হাতের দিকে তাকাতেই তিহানের হাতটা ছেড়ে দিল তোহা। চুলগুলো কানের পিছে গুজে নিয়ে শাড়ির আঁচল ঠিক করে বসল। তিহান ক্ষীণ হেসে বেরিয়ে গাড়ির দরজা আটকে দিল। পিছে থেকে এক্সট্রা টায়ারটা আর কিছু যন্ত্রপাতি বের করে নিয়ে রাস্তায় এক হাঁটু গেড়ে বসতেই বুঝল তার পাশে এসে দাঁড়িয়েছে তোহা। তিহান তাকাল না, প্লাস ঘুরিয়ে টায়ারটা খুলতে খুলতে বলল, নামলি কেন? ঘুমাতে বললাম না? ঘুম আসবে না আর? বলে তিহানের কাঁধে এক হাত রেখে একটু ঝুঁকে গেল তোহা। খোলা চুলগুলো তিহানের গালে ঝাপটে পড়তেই তিহান কাজ করতে করতেই সন্দিহান কণ্ঠে বলল, কি দেখিস? তোহা আরো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে বিষণ্ণ কণ্ঠে বলল, আপনি পারবেন? কষ্ট হবে না? মিস্ত্রি ডেকে নিতেন। বেকুবের মতো কথা বলিস কেন তিহু? এখানে মিস্ত্রি কোথায় পাব? আর এটা এমনও কিছু না, 10-20 মিনিটেই হয়ে যাবে। মাথা ঘামাস না। কাঁধ থেকে হাত সরিয়ে সোজা হয়ে দাঁড়াল তোহা। তিহানের উড়ুর উপর ঠেকানো ফ্ল্যাশলাইট জ্বালিয়ে রাখা ফোনটা বারবার পড়ে যাচ্ছে। অন্ধকারে দেখতে বেশ অসুবিধা হচ্ছে তিহানের। হাতে ময়লা লেগে গেছে বিধায় ফোনটা বারবার তুলে সোজাও করতে পারছে না তিহান। মুখ দিয়ে বিরক্তিসূচক ধুর শব্দটা বের হতেই তোহা ফোনটা নিজের হাতে নিয়ে সুন্দরমতো ধরে দাঁড়াতেই মাথা নিচে ঝুঁকিয়ে শব্দে হেসে ফেলল তিহান। মেয়েটার যে তার কষ্ট করাটা সহ্য হয় না সে জানে, তবে কখনো কিছু বলে না। মুহূর্তেই ভাবভঙ্গি স্বাভাবিক করে মাথা তুলে বাম হাতটা তোহার দিকে এগিয়ে দিয়ে সে বলে, ঘড়িটা খোলত তিহু, ময়লা হয়ে যাচ্ছে। তোহা চুপচাপ লাইটটা গাড়ির উপর রেখে এক হাতের উপর তিহানের হাত নিয়ে আরেক হাত দিয়ে ঘড়িটা খোলে। সেটা হাতের মুঠোয় নিয়ে পুনরায় লাইট ধরে ঘড়িতে চোখ পড়তেই আটকে উঠে সে। এক প্রকার চিল্লিয়ে বলে, তিহান ভাই, 9:30 বেশি বাজে। খালুকে ফোন দিয়ে বলেছি আমি, ফিরতে একটু দেরি হবে। সমস্যা নেই, চিল্লাচিল্লি করিস না।
বেশ কিছু সময় সব নীরব। গাড়ি চলাচল নেই এখানে। মাঝে মধ্যে একটা দুটো রিকশা পাশ কাটিয়ে এগিয়ে যাচ্ছে। পেছনের ঝাড় থেকে গাছ নড়ার শব্দ হতেই জমে যায় তোহা। ফাঁকা ঢোক গিলে তিহানের গা ঘেঁষে দাঁড়িয়ে তার কাঁধে আলতো করে হাত রাখতেই ঝোপ থেকে একটা কমলা লাল রঙের কুকুর বেরিয়ে ঘাউ ঘাউ করতেই চিৎকার করে উঠে তোহা। তিহানের কাঁধে নখগুলো প্রায় দাবিয়ে দিয়ে বলে, তিহান ভাই কুকুর। কুকুরটা নিজেই যেন তোহার চিৎকারে ভয় পেয়ে যায়। কয়েক কদম দৌড়ে দূরত্ব নিয়ে দাঁড়িয়ে তোহার দিকে তাকিয়ে লেজ নাড়াতে থাকে অনবরত। তিহান ফুঁসে উঠে। টায়ারটা লাগিয়ে দিয়ে উঠে দাঁড়িয়ে সাদা পাঞ্জাবিতে ময়লা হাতটা মুছে তোহার হাতটা কাঁধ থেকে নামিয়ে নিজের হাতের মুঠোয় নিয়ে কাছে টেনে বলে, তোর চিৎকারে কুকুরটাই ভয় পেয়ে গেছে তিহু। ও কি করবে তোকে? গাধা। তোহা ওর দিল না। তাদের দিকে কিছুক্ষণ চেয়ে থেকে কুকুরটা চলে গেলে তিহান ছোট্ট একটা শ্বাস ফেলে নষ্ট টায়ারটা আর জিনিসপত্র গুলা পিছে ঢুকিয়ে রেখে ফিরে আসতেই দেখল গাড়ির সামনের জায়গাটায় উঠে পা ঝুলিয়ে বসেছে তোহা। মায়াবী দৃষ্টিজোড়া, হয়তো অন্ধকার আকাশে তারা গোনায় ব্যস্ত। ঠোঁটে হাসি নেই, মুখে প্রাণবন্ত ভাব নেই। নির্জীব উদাস মুখশ্রীটা নজরে আসতেই বুকের কোথাও একটা মোচড় দিয়ে উঠল তিহানের। ধীর পায়ে এগিয়ে এসে তোহার কনুই ধরে শান্তভাবে বলল, নাম তিহু, রাত হয়েছে, বাড়ি ফিরতে হবে। তোহা নামল না, বরং আচমকাই তিহানকে দুহাতে জড়িয়ে ধরে বুকে মাথা ঠেকাতেই চমকে উঠল তিহান। সাথে অবাকও হল বেশ। তোহার উষ্ণ শ্বাস পাঞ্জাবির পাতলা কাপড় ভেদ করে বুকে ছড়িয়ে পড়তেই আরও একটু থমকে গেল সে। কিছুক্ষণ নিশ্চুপ নির্বাক থেকে নিজেকে সামলে নিয়ে এক হাত তোহার গালে আর আরেক হাত মাথার পিছে রেখে নরম কোমল কণ্ঠে বলল, কি হয়েছে? ভালো লাগছে না? প্রাণহীন কণ্ঠে জবাবে দিল তোহা। তোহার মুখের দিকে চাইলে তিহান। বিষণ্ণতার ছাপ স্পষ্ট ফুটে উঠেছে তার চোখে মুখে। চোখ বন্ধ। গলার স্বর আরও একটু নামালো তিহান। বলল, মন খারাপ? বেশ কিছুক্ষণ চুপ থাকল তোহা। পর তিহানের পিঠের দিকের পাঞ্জাবিটা দুহাতে খামছে ধরে সিক্ত কণ্ঠে বলল, ওই লোকটা আমাকে খারাপভাবে স্পর্শ করেছে। এতক্ষণে বিষয়টা বুঝে আসল তিহানের। তোহার মন খারাপের কারণটাও স্পষ্ট হয়ে গেল তার কাছে। যদিও তখন দেখামাত্রই তোহাকে টেনে নিয়েছিল সে, তবুও তোহা তো আর বাচ্চা না যে ভালো খারাপের তফাতে বুঝবে না। সে তার বুকে মাথা রেখেছে। নিশ্চয় সে জানে তিহান তাকে খারাপভাবে কখনোই স্পর্শ করবে না। সেই ভরসা থেকেই তার মধ্যে এখন কোনো ভয় নেই। মুহূর্তেই চোখমুখ শক্ত করে ফেলল তিহান। গম্ভীর কণ্ঠে বলল, তখনই চড় মেরে দিলই না কেন? উনি আপুর দেবর। তোহার মুখের কথা ছিনিয়ে নিল তিহান। ধমকের স্বরে বলল, সে যেই হোক তিহু, তোর আত্মসম্মানের থেকে বড় কিছু না। পাল্টা জবাব না দিয়ে ফুপিয়ে উঠল তোহা। তিহান আবারও ধমকে বলল, এখন কাঁদছিস কেন? তখন তো একটা কথাও বলিসনি। তিহানের ধমকে তোহার কান্না বাড়ল বই কমল না। এবার একটু শিথিল হল তিহান। শান্তশীতল কণ্ঠে তোহার হাত মাথায় বুলাতে বুলাতে বলল, যদি কখনো আমাকেও কোনো দিক দিয়ে খারাপ মনে হয় অথবা আমার স্পর্শে তোমার অস্বস্তি হয় বা মনে হয় আমি তোমাকে খারাপভাবে ধরছি, তখন আমাকেও চড় মারতে কোনো দ্বিধা করব না। মূলত সে যেই হোক না কেন এক চড়ে তাকে বুঝিয়ে দিবা তোমার সম্মানটা ঠিক কত উপরে। নিজের গুরুত্ব বুঝতে শিখো। একটা মেয়ের জন্য আত্মসম্মানের উপরে কিছু নেই। বলে হাত দিয়ে তোহার চোখের পানিগুলো দিতেই মুচকি হাসল তোহা। তিহান ছাড়াতে চাইলেও সে ছাড়ল না।
বরং শক্ত করে ঝাপটে ধরে তিহানের বুকে পরম শান্তিতে মাথা গুজে রইল। চামচে টুংটাং শব্দ তুলে লেবুর শরবত বানাচ্ছে তোহা। কাচের গ্লাসের সাথে স্টিলের চামচের ঘর্ষণের শব্দটা বেশ লাগছে তার। রান্নাঘর থেকে একটু পরপরই তেলের ঝাঝালো শব্দ কানে আসছে। আতিয়া আর আফিয়া মিলে কিসব যেন বানাচ্ছে সেই বিকেল থেকে। নিশারা চলে গেছে আজ সকালে। যদিও আরও একদিন থাকার কথা ছিল, কিন্তু সৌহার্দ্যর জরুরি কাজ পড়ে যাওয়ার আজই যেতে হয়েছে। তারা যাওয়ার পর বিকালেই স্বর্ণারাও চলে গিয়েছে। বাড়ি এখন আবার ফাঁকা ফাঁকা। তবে তাদের সাথে অনন্ত চলে যাওয়ায় বেশ স্বস্তি লাগছে তোহার। শরবতটা বানিয়ে মাত্র এক চুমুক খেয়ে রান্নাঘরের দিকে পা বাড়াতেই ঝড়ের গতিতে কলিং বেল বেজে উঠল। দরজার দিকে একবার বিরক্তিকর দৃষ্টি ক্ষেপ করে দ্রুত পায়ে সেদিকে এগিয়ে গেল তোহা। দরজা খুলতেই তিহান ক্লান্ত পরিশ্রান্ত কণ্ঠে দ্রুত বলে উঠল, মা কোথায় রে? ফ্ল্যাটের চাবিটা দিতে বলতো। গাঢ় বেগুনি রঙের শার্ট তিহানের পরনে, হাতাগুলো কনুই পর্যন্ত গুটানো, হাতের পশমগুলো ঘেমে চামড়ার সাথে লেপ্টে আছে। শার্টের উপরের 3টে বোতাম খোলা বিধায় ফর্সা বুকের অনেকাংশই দৃশ্যমান। সেদিকে চোখ পড়তেই মাথা নুয়ে দরজা থেকে সরে দাঁড়াল তোহা। নিচু গলায় বলল, ভেতরে আসেন। খালামনি রান্নাঘরে, আমি এনে দিচ্ছি চাবি। তোহার নত চেহারার দিকে তির্যক চাহনিতে কিছুক্ষণ তাকিয়ে রইল তিহান। পরের অর্থোদ্ধার হতেই এক হাতে শার্টের বোতামগুলো লাগাতে লাগাতে সোফায় যেয়ে বসল সে। দরজা আটকে ড্রয়িং রুমের ফ্যান ছেড়ে দিল তোহা। আফিয়ার থেকে চাবি আনার জন্য যেতে নিলেই তিহান জোর গলায় বলে উঠল, এক গ্লাস পানি দে তো তিহু। কথাটা শোনার সাথে সাথেই নিজের হাতের ঠান্ডা শরবতের গ্লাসটা তিহানের দিকে এগিয়ে দিল তোহা। বলল, এটা খান। আমি অল্পেকটুই খেয়েছি, অত এটো হয়নি। নয়তো নতুন করে বানিয়ে। এতটুকু বলতেই তার হাত থেকে গ্লাসটা নিয়ে নিল তিহান। গটগট করে প্রায় অর্ধেকটা শেষ করে বলল, চাবিটা নিয়ে আয় জলদি। পাল্টা কিছু বলল না তোহা। আফিয়ার কাছ থেকে চাবি নিয়ে এসে দেখল কানে ফোন ধরে শরবতে চুমুক দিতে দিতে কারো সাথে কথা বলছে তিহান। ঠোঁটের কোণে হাসি। তোহা কাছাকাছি যেয়ে দাঁড়াতেই সে না তাকিয়েই শরবতের গ্লাসটা টেবিলের উপর নামিয়ে রেখে হাত বাড়িয়ে দিল। তিহানের ফোনের মধ্যে হেসে হেসে কথা বলা তোহার মোটেও পছন্দ না। একদম অসহ্য লাগে। ক্ষিপ্ত মেজাজে ধপ করে তার হাতের উপর চাবিটা রাখতেই চোখজোড়া সংকুচিত করে আর চোখে তার দিকে তাকাল তিহান। তোহার চাপা রাগত চেহারা দেখে বিশেষ কোনো ভাবাবেগ দেখা দিল না তার মধ্যে। নির্বিকার ভঙ্গিতে চাবিটা পকেটে ঢুকিয়ে গ্লাসের বাকি শরবতটুকু খেয়ে নিয়ে পায়ের উপর পা তুলে আয়েশি ভঙ্গিতে সোফায় হেলান দিয়ে বসল সে। ফোনের ওপাশের মানুষটার কথার তালে তালে ঠোঁটের হাসিটা আরও গাঢ় হতেই স্থান ত্যাগ করল তোহা। ডাইনিং টেবিলে চিনির কৌটা, লেবু কাটার ছুরি সব এলোমেলো করে রেখেছে সে। সেসব গোছাতে গোছাতেই হঠাৎ পেছনে থেকে তার হাতটা টেনে নিল তিহান। তোহার ছোট্ট হাতের মুঠোটায় বর্ষর একটা চকলেটের প্যাকেট ধরিয়ে দিয়ে ব্যস্ত ভঙ্গিতে বলল, দরজা আটকে দিয়ে যা। তিহান চলে যেতেই দরজাটা আটকে দিয়ে হাতের চকলেটটার দিকে তাকিয়ে মুচকি হাসল তোহা। আচ্ছা, এই হুটহাট মন ভালো হয়ে যাওয়া কি ভয়ঙ্কর প্রণয়ের আভাস? হাতে এক বাটি ডালের বড়া। আতিয়া গরম গরম ভেজে দিয়েছে তিহানের জন্য। তা নিয়েই বাধ্য মেয়ের মতন পাশের ফ্ল্যাটে ছুটেছে তোহা। কলিং বেল চাপার আগে একবার দরজার লক ঘুরাতেই তা খুলে গেল। ভ্রু কুচকাল তোহা। লোকটা কি একটু সাবধানে দরজাটাও লাগিয়ে রাখতে পারে না? শব্দে ফ্ল্যাটে ঢুকে তিহানের রুমে উকি দিল সে। তিহান রুমে নেই। হয়তো বারান্দায়, হয়তো না,
সে বারান্দাতেই। হাস্যোজ্জ্বল কণ্ঠের কথাবার্তা এখান অবধি শোনা যাচ্ছে। হাতে বড়ার বাটিটা নিয়েই চুপচাপ তিহানের পিছে যেয়ে দাঁড়াল সে। তার উপস্থিতি টের পেতেই ঘুরে তাকাল তিহান। কিছু বলার আগেই তোহা হাতের বাটিটা সামনে বাড়িয়ে অভিমানী রুদ্ধ কণ্ঠে বলল, আপনার জন্য আম্মু পাঠিয়েছে। ঠোঁট এলিয়ে হাসল তিহান। ঠোঁটে হাসি রেখে দুকদম এগিয়ে যেতেই দেয়ালে পিঠ ঠেকে গেল তোহার। মুহূর্তেই হকচকিয়ে গেল সে। চোখের অভিমানী ভাবটা সরে গিয়ে এখন লজ্জা আর অস্থিরতার সংমিশ্রণ। খেলা করছে। তিহান আরও একটু অগ্রসর হয়ে তার মাথার কাছের দেয়ালটায় এক হাত রেখে বাহুডোরে আটকে দিতেই সে কম্পিত চাপা স্বরে বলল, কি করছেন? কেউ এসে পড়লে? তাকে আর কিছু বলার সুযোগ দিল না তিহান। নিজের কান থেকে ফোনটা সরিয়ে তোহার কানে চেপে ধরল। আওয়াজ করতে যেয়েও থেমে গেল তোহা। ওপাশ থেকে একটা লোকের কণ্ঠ শোনা যাচ্ছে। উচ্ছ্বসিত স্বরে কারো নাম জিজ্ঞেস করছে লোকটা। কিছু বুঝতে না পেরে বোকার মতো তাকাল তোহা। অল্প শব্দ তুলে হেসে ফেলল তিহান। তোহার কান থেকে ফোনটা সরিয়ে নিজের কানে নিয়ে বলল, হ্যাঁ নীরব, আমি একটু পরে ফোন দিচ্ছি তোমাকে। ততক্ষণে একটু নাম ভেবে দেখি। ভালো কিছু পেলেই জানাচ্ছি। ওপাশের কথাটা তোহার কানে এলো না, তবে 1 সেকেন্ড পরেই তিহান আচ্ছাবলে ফোনটা রেখে দিল। ফোনটা পকেটে রেখে তোহার চোখে চোখ রাখল তিহান। তোহা নিচে তাকাতে নিলেই তিহান এক হাতের তর্জনী দিয়ে তার থুতনি উপরে তুলে শীতল গলায় বলল, চোখ নামাবানা, তাকাও আমার দিকে। লজ্জায় দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরল তোহা। তবে তিহানের কথার অমান্য করেনি সে। পলকহীন পাপড়িতে তিহানের অতি আকৃষ্ট ধূসর চোখজোড়ায় নিবন্ধ হয়ে থেমে আছে তার দৃষ্টি। তার অনেকটা কাছে থাকা সত্ত্বেও শোভনীয় দূরত্ব বজায় রেখেছে তিহান। নিজ থেকে বাড়াবাড়ি রকমের কাছাকাছি কখনোই আসে না সে। তিহান শান্ত সাবলীল কণ্ঠে বলল, আমার এক কলিগের আজকে বাচ্চা হয়েছে। ছেলেটা আমার থেকে বয়সে ছোট। বড় ভাই হিসেবে খুবই মান্য করে আমাকে। তাই তখন খুশির সংবাদটা সর্বপ্রথম আমাকেই জানিয়েছে। কারো প্রথম বাবা হওয়ার সংবাদটা শুনে হাসাটাই তো খুব স্বাভাবিক, তাই নয় কি? আর এখন ফোন করেছে মেয়ের নাম কি রাখবে তা নিয়ে। ওর প্রথম মেয়ের নাম নাকি আমাকেই রাখতে হবে। শুনলেই তো কতটা অস্থির ধৈর্যহীন শোনাচ্ছিল ওর কণ্ঠ। এটুকু বলে থামল তিহান একটু সময় নিয়ে আবার বলল, তোমার অভিমান করার কারণটা যুক্তিযুক্ত নয়। এবার বুঝতে পেরেছ? হু মিহি স্বরে ওর দিল তোহা। মুখটা একটুখানি এগিয়ে আনল তিহান। প্রচণ্ড লজ্জায় তিহানের বাহু আঁকড়ে ধরে কাচুমাচু হয়ে দাঁড়াল তোহা। শ্বাসপ্রশ্বাসের গতি বেড়ে গেছে তিহানের। তোহার সারা মুখে চোখ বুলিয়ে গালে আলতো করে হাত ছুঁয়ে আচ্ছন্ন কণ্ঠে সে বলল, তুমি আমার প্রণয়রাজ্যের সেই বিধ্বংসী প্রণয়িনী যে কিনা মুহূর্তেই তার মায়াভরা চাহনি দিয়ে আমার বুকে আটকে রাখা শান্তশীতল প্রণয়টুকুকে ধ্বংসাত্মক করে তুলে। আমি তবুও নিজেকে প্রতিনিয়ত সংযত করে যাচ্ছি প্রণয়ী, শুধু তোমার জন্য। আর তুমি কিনা সেই সংযমটাকে ভেঙে গুড়িয়ে দেয়ার প্রণয়লীলায় নেমেছ। পায়ের কাছে একটা ছোট্ট লোমশ তুলতুলে কালো সাদা বিড়ালছানা। চোখে না পড়ায় ভুলবশত তার লেজে পা মারাতেই সজোরে মিয়াও বলে চেঁচিয়ে উঠে বিড়ালছানাটা। তার চেঁচানোর পর মুহূর্তেই তোহাও চেঁচিয়ে উঠে চিৎকার করে। তিহানের বাহু টেনে ধরে তাকে বেসামালভাবে টান দিতেই উল্টাপাল্টা কদমে অগোছালো হয়ে যায় তিহান। কোনো রকমে নিজেকে সামলে তোহার মাথায় হালকা চাটি মেরে বলে, মাথায় সমস্যা নাকি তোর? এভাবে কেউ টান দেয়? পড়ে গেলে আমাকে টেনে তোলার শরীরটাও তো নেই তোর। যত্ত সব। আপনি ওর লেজে পাড়া দিলেন কেন?
আপনার এত বড় আর শক্ত পায়ের পাড়া খেলে তো বাচ্চাটা মরেই যাবে। তোহার কথাগুলো বেমালুম তোয়াক্কা না করে বিড়ালছানাটাকে সযত্নে কোলে তুলে নিল তিহান। বার কয়েক জোরে জোরে মিয়াও করে হঠাৎই শান্ত হয়ে গেল ছানাটা। নরম দেহটা গুটিয়ে তিহানের বুকের সাথে লেপ্টে রইল। মৃদু হাসল তিহান। প্রাণীদের একটু ভালোবাসা দিল এই মানুষকে আপন মনে করে তারা। তবুও কেন যে মানুষ এদের সাথে নির্মম আচরণ করে বুঝে আসে না তার। এতটুকু ছানাটাকে দেখেও কারো মায়া হয়নি যে একটু রাস্তা থেকে সরিয়ে নিরাপদ জায়গায় রাখবে। এই রোডের সাইডে যখন তখন গাড়ি এসে চাপা দিয়ে দিবে বাচ্চাটাকে। আস্তে করে হাতের তর্জনী দিয়ে বাচ্চাটার মাথায় আদর করে দিল তিহান। পকেট থেকে রুমাল বের করে তোহার হাতে দিয়ে বলল, লেজটা মুছিয়ে দে তো, ময়লা লেগে গেছে। আপনার জুতোর ময়লা এগুলো। আলতো করে লেজটা মুছতে মুছতে খোঁচা মেরে বলল তোহা। তিহান শান্তভাবে ওর দিল। আরে বাবা, আমি কি ইচ্ছা করে পাড়া দিয়েছি নাকি? ভুলে লেগে গেছে। কি করবেন ওকে? এখানেই রেখে যাবেন? তোহার প্রশ্নবিদ্ধ কণ্ঠের মাঝেও কোনো একটা আবদারের আভাস পেল তিহান। হাফ ছাড়ল সে। তারা দাঁড়িয়ে আছে বাড়ির গেটের বাইরে। এই ছুটির দিনেও তোহার কলেজে যেতে হচ্ছে। কলেজের বেতনের ডেট পার হয়ে গেছে অথচ তোহা বেখেয়ালিতে তা ভুলে বসে আছে। তাই অফিস রুমে বলে আজ বেতন দিতে হবে, নয়তো আবার পরবর্তী মাসের পরীক্ষায় ঝামেলা হতে পারে। বেতন পরিশোধ না করলে আবার পরীক্ষায় অ্যাটেন্ড করতে দেয় না কর্তৃপক্ষ। ড্রাইভার আঙ্কেল গাড়ি নিয়ে কই যেন গিয়েছে বিধায় এখানে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে তাদের। বলেছে 10-20 মিনিটেই ফিরে আসবে। উনি ফিরে আসলেই তারা যাবে। তারা নেই কোনো। এখন বাজে বেলা 11টা। অফিস রুম খোলা থাকে বিকাল 4টা পর্যন্ত। কিছুক্ষণ ভাবল তিহান, ছানাটাকে কি করা যায়? এতটুকুন বাচ্চা তো খাওয়া খুঁজেও খেতে পারবে না। উপায়ন্তর না পেয়ে তোহাকে নিয়ে আবারও গেটের ভিতর পা বাড়াল তিহান। বলল, আপাতত দারোয়ান চাচাকে বলে এখানটায় রেখে যাই, পরে কোনো একটা ব্যবস্থা করে দিবনে। বলে বাচ্চাটাকে ভিতরের গেটের এক কোণায় রাখল তিহান। পাশে বসা দারোয়ান চাচার হাতে 100 টাকার একটা নোট গুজে দিয়ে বলল, আমি আসা পর্যন্ত একটু খেয়াল রেখেন চাচা, কেউ যেন কিছু না করে। পান খাওয়া লাল লাল দাঁতগুলো বের করে হাসল দারোয়ান চাচা। বলল, আচ্ছা, তুমি চিন্তা কইরো না, আমি দেইখা রাখু মনে, নিশ্চিন্তে যাও। ভদ্রতার হাসি হাসল তিহান। বাইরে গাড়ির হর্নের শব্দ শোনা যাচ্ছে। গাড়ি চলে এসেছে। তোহার হাত থেকে রুমালটা নিয়ে হালকা ঝেড়ে তা পকেটে ঢুকাল তিহান। অতঃপর তোহাকে নিয়ে বেরিয়ে এলো। পরিবেশটা আজকে কেমন যেন একগুঁয়ে। আকাশ কেমন গুমোট হয়ে আছে। মেঘ নেই, তবে বৃষ্টি হবে হবে মনে হচ্ছে। আটকে থাকা ঘনকালো মেঘগুলো যেন স্বচ্ছ নীল আকাশ ফুঁড়ে বেরিয়ে আসতে চাইছে। নানা ঝামেলা পুড়িয়ে অবশেষে অফিস হেডের সাথে কথা বলে বেতনটা দিতে পেরেছে তিহান। সে একাই আসত, কিন্তু এক জায়গায় তোহার সাইন লাগবে, সেজন্যই তাকেও সাথে নিয়ে আসতে হয়েছে। কলেজ গেট পেরোতেই চটপটি ফুচকার গন্ধে মনটা ভালো হয়ে গেলেও পরমুহূর্তেই তোহা ভাবল তিহান কর্ষিককালেও তাকে এসব কিনে দিবে না। স্ট্রিট ফুডগুলোর প্রতি তার প্রচণ্ড অনীহা। নিজেও খায় না, তোহাকেও খেতে দেয় না। একটু আগেই তাকে এত গুরুত্বপূর্ণ বিষয়টা বেমালুম ভুলে বসে থাকার জন্য তুমুল ঝেড়েছে তিহান। সুতরাং এখন আর তিহানের কাছে এসব খাওয়ার কথা বলার সাহস হল না তার। ফলস্বরূপ গোমরা মুখে চুপচাপ তিহানের হাত আঁকড়ে ধরে এগিয়ে চলল সে। গাড়িতে বসিয়ে দেওয়ার সময় তার ভার হয়ে থাকা মুখশ্রী চোখ এড়াল না তিহানের। দরজা আটকে গিয়ে জানলায় হালকা ঝুঁকে সে বলল,
বাবার কিছু ওষুধ কিনতে হবে তিহু। তুই একটু বসো, আমি আসছি। মাথা কাত করে সম্মতি জানাতেই তার চোখের আড়াল হয়ে গেল তিহান। গায়ের গাঢ় সবুজ ওড়নাটা ভালোমতো মাথায় টেনে নিয়ে আটসাট হয়ে বসল তোহা। কিশোরী মনে অভিমানের বিন্দু বিন্দু কণা জমেছে। তিহান তাকে এভাবে না বকলেও পারত। মানুষ তো ভুলে যেতেই পারে, তাই বলে বকবে হবে? অনেকক্ষণ এসব ভাবতে ভাবতে চোখজোড়া বন্ধ হয়ে এলো তার। একটু মাথা এলিয়ে আরাম করার আগেই তিহানের অনবরত ডাকে তন্দ্রা ঘরে মুহূর্তেই বিচ্ছেদ ঘটল তার। ধরফরিয়ে উঠে বসতেই তিহান ঠেস দিয়ে বলল, এতটুকু সময়ই ঘুমিয়ে পড়লি? গাধি, ধর এগুলা, পড়ে যাবে হাত থেকে। কিংকর্তব্যবিমূঢ় হয়ে বিস্মিত নয়নে চোখ বড় বড় করে চেয়ে আছে তোহা। তিহানের এক হাতে ফুচকার প্লেট, আরেক হাতে চটপটির। আবার কনুইয়ের কাছটায় ভাঁজ করে বুকের সাথে ঠেস দেয়া দুটো ঝালমুড়ির প্যাকেট। ফুচকার প্লেটের নিচে আঙ্গুলের সাথে ঝুলছে একটা ভেলপুরি ভর্তি পলিথিন। তিহানের ঘাড়ে কপালে ঘাম চিকচিক করছে। তোহা দ্রুত হাত বাড়াল। ফুচকার প্লেটটা আর ঝালমুড়িগুলো হাতে নিতেই খুব সাবধানে গাড়ির সামনের অংশটায় চটপটির প্লেটটা রাখল তিহান। নিজে সিটে বসে পকেট থেকে একটা কোল্ডড্রিঙ্কের বোতল বের করে তোহার কোলের উপরে রাখতেই তোহা ভ্রু কুঁচকে বলল, আপনি কি পাগল তিহান ভাই? এত কিছু এনেছেন কেন? তিহান ওর দিল না। পকেটে কোনো রকমে ঢোকানো বাবার জন্য কেনা ওষুধগুলো ভালো করে ঢুকিয়ে নিল। পর তোহার এক প্যাচ দিয়ে মাথায় জড়ানো ওড়নার কাঁধে ছড়িয়ে রাখা অংশটা খুলে নিয়ে নিজের মুখ গলা ঘাড় মুছতে লাগল সে। চোখে হালকা লজ্জাভাব নিয়ে দৃষ্টি নামিয়ে নিল তোহা। আর্স্ট কণ্ঠে বলল, আপনি সবসময় এরকম পাগলামি করেন কেন? মুচকি হাসল তিহান। তোহার ওড়নাটা পুনরায় পরিয়ে দিয়ে বলল, তখন ওভাবে বকতে চাইনি আমি। বকেছেন তো। তীব্র অভিমান তোহার কণ্ঠে। কিছুক্ষণ চুপ তাকাল তিহান। ফুচকার প্লেট হাতে ধরে রেখেও খাচ্ছে না তোহা। হতাশ শ্বাস ছাড়াল তিহান। একটা ফুচকা হাতে তুলে তোহার মুখের সামনে ধরে গলা খাদে নামিয়ে কাতর কণ্ঠে বলল, অভিমানের পাল্লাটা কি বেশি ভারী? একটু খেলে। এটুকু বলতেই ফুচকাটা নিজের মুখে পুরে নিল তোহা। কোলের উপর রাখা কোল্ডড্রিঙ্কের বোতলটা তিহানের দিকে এগিয়ে দিয়ে নিচু কণ্ঠে বলল, এটা আপনি খান। ঘেমে গেছেন, খেলে ভালো লাগবে। ঠোঁট প্রসারিত করে হাসল তিহান। এখন শান্তি লাগছে তার। বুকের উপরের ভারী পাথরটা যেন নেমে গেছে এক সেকেন্ডেই। মুষলধারে বৃষ্টি হচ্ছে সেই বিকেল থেকে। এখন প্রায় সন্ধ্যা। মাগরিবের আজান দেয়নি অবশ্য। তবুও আকাশ কালো হয়ে যাওয়ায় চারদিকে অনেকটা অন্ধকারই নেমে এসেছে। খালামণির হন্তদন্ত ডাকে ছুটে এসেছে তোহা। সে আসতেই আফিয়া কোনো ভূমিকা না করে সরাসরি তার হাতে ছাতা ধরিয়ে দিয়ে অনুরোধের স্বরে বলল, তিহানটা সেই বিকেল থেকে বৃষ্টিতে ভিজছে। আমি এতবার মানা করলাম তবুও ছাদে ছুটল। জানিসই তো কত একরোখাও জেদি স্বভাবের ও। এত ভিজলে অসুখ করবে। তুই একটু যেয়ে ডেকে আন্না মা। তোর কথা ফেলবে না। খানিকটা লজ্জা পেল তোহা। হাতের ছাতাটা খুলে বলল, যাচ্ছি খালামনি। অবিরাম পানি পড়ার রিনিঝিনি শব্দ। ছাদের মেঝেতে যেন অবিশ্রাম জলনৃত্য চলছে। স্নিগ্ধ স্নিগ্ধ ঘ্রাণ প্রকৃতি জুড়ে। আকাশের আবছায়া নীলাভ আলোয় দেখা যাচ্ছে চারিপাশ। হিমশীতল ঠান্ডা পরিবেশ। একটা চিরচেনা মেয়েলি ঘ্রাণ নাকে ঠেকতেই এতক্ষণ একদৃষ্টিতে মানিব্যাগের দিকে তাকিয়ে থাকা চোখজোড়া তুলে তাকাল তিহান। তোহাকে দেখে আবারও নিরুদ্বেগভাবে মানিব্যাগের দিকে দৃষ্টি নিবন্ধ করল।
এই প্রথম না, বিগত 1.5 ঘন্টায় প্রায় 5-10 বার এসে গেছে তোহা। সে ছুঁয়ে দিতে নিলেই হারিয়ে যায়, মিলিয়ে যায় বৃষ্টির পানিতে। তাই এবার আর এই ভুল করল না তিহান। তোহার উপস্থিতিটাই অনেক তার কাছে। কিন্তু কল্পনায় কি মানুষের শরীরের ঘ্রাণও অনুভব করা যায়? ভ্রু কুঁচকে চেয়ে আছে তোহা। ছাতাতে তেমন কাজ হচ্ছে না। বৃষ্টির ছাট এসে প্রায় ভিজিয়েই দিচ্ছে তাকে। ক্ষণে ক্ষণে কাঁপুনি ধরিয়ে দিচ্ছে শরীরে। তিহানের পরনে জামা নই, সম্পূর্ণ উন্মুক্ত বলিষ্ঠ দেহ তার। বৃষ্টির পানিতে যেন মাদকতা আরও বেড়ে গেছে পুরুষালী দেহের। রেলিংয়ে বসে পা ঝুলিয়ে বসে আছে সে। তোহা একদম এগিয়ে ঠান্ডায় কাঁপা কাঁপা কণ্ঠে বলে, তিহান ভাই, আপনাকে খালামনি নিচে যেতে বলেছে। রেলিং থেকে নেমে আসুন। চমকে তাকায় তিহান। ব্যস্ত হাতে মানিব্যাগটা পকেটে ভরে কৌতূহলী কণ্ঠে বলে, তুমি সত্যিই এসেছ? কি সব বলছেন? আর এভাবে বসে আছেন কেন? উল্টে পড়ে যাবেন তো। নামুন। হালকা লাফে নেমে আসলো তিহান। তিহান তার সাথে নিচে নামবে ভেবে তোহা যাওয়ার জন্য ঘুরে দাঁড়াতেই হাত ধরে তাকে কাছে টেনে নিল তিহান। শিউরি উঠল তোহা। তাকে আরও অবাক করে দিয়ে হাতের ছাতাটা নামিয়ে বেশ দূরত্বে ছুঁড়ে ফেলল তিহান। মুহূর্তেই ঝমঝম বৃষ্টির আদুরে আলিঙ্গনে কাকভেজা হয়ে গেল তোহা। আকস্মিক ঘটনায় বোকা বনে গেল তোহা। আমতা আমতা করে বলল। তিহান সম্বোধনটা সম্পূর্ণ শেষ করার আগেই তার ঠোঁটে এক আঙ্গুল চেপে ধরল তিহান। এলোমেলো অনুভূতি খেলে গেল তোহার মুখ জুড়ে। মুখটা কিঞ্চিত এগিয়ে আনল তিহান। তোহার ঠোঁটে মৃদু স্লাইড করে বলল, তিহান শুধু এই নামেই ডাকা যায় না? আগে পিছে কোনো কিছু নেই, শুধুই তিহান, তোমার তিহান। তোমার তিহান কথাটা মস্তিষ্কে পৌঁছাতেই চোখজোড়া আপনা আপনিই বন্ধ হয়ে এলো তোহার। কেমন যেন লাগছে। অসার অসার হয়ে আসছে শরীর। মনে হচ্ছে নড়ার গতিটাই হারিয়ে ফেলেছে সে। মুখ নাড়িয়ে কিছু বলার শক্তিটাও হঠাৎ হ্রাস পেয়েছে। মাথায় জর্জেটের লাল রঙের ওড়না জড়ানো ছিল তোহার। এখন তা লেপ্টে আছে আষ্টেপিষ্টে। তীব্র ঘোর লেগে যায় তিহানের। লাল ওড়নায় একদম বউ বউ লাগছে তোহাকে। মেয়েটা এখন কেন এলো এখানে? না আসলেই তো হতো। অন্তত তার তো নিজেকে সামলানো উচিত। সে কেন এতটা বেপরোয়া হচ্ছে? জোরে একটা শ্বাস ছাড়ল তিহান। তোহার কোমরে হাত রাখতে যেয়েও হাতটা গুটিয়ে তোহাকে ছেড়ে কয়েক পা পিছিয়ে গেল সে। রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে বলল, এটাকেই বোধহয় প্রেমের বৃষ্টি বলে, তাই না? তিহান সরে যাওয়ায় একটু সহজ হয়ে এলো তোহা। নিজেকে স্বাভাবিক করে এগিয়ে যেয়ে নিজেও রেলিংয়ে দুহাত রেখে তিহানের উল্টো হয়ে দাঁড়াল। বলল, কি হয়েছে আপনার আজ? তিহান মাথা নিচু করে হাসল। অযথাই ভেজা চুলগুলো ঝেড়ে বলল, কিছু হয়নি। তুমি রাগ করলে? নাবলে কিছুক্ষণ চুপ থাকল তোহা। তারপর বলল, আপনি কি পাগল? তখন মানিব্যাগে ওভাবে কি দেখছিলেন? তিহান আবারও হাসল। হুট করে তোহার পেছনে দাঁড়িয়ে তার এক হাতের উপর হাত রাখতেই দ্বিতীয়বারের মতন শিউরে উঠল তোহা। তিহান মুচকি হেসে অপর হাতে মানিব্যাগটা পকেট থেকে বের করে তোহার সামনে মেলে ধরতেই বজ্রপাতের আলোর ঝলকানিতে স্পষ্ট নিজের 10-11 বছরের একটা ছবি দেখতে পেল তোহা। ঠোঁট জোড়া কিঞ্চিত ফাঁক হয়ে গেল তার। চোখ বেয়ে নোনা জল গড়িয়ে যাওয়ার কারণটা খুঁজে পেল না সে। যদিও বৃষ্টির কারণে চোখের পানিটা আড়াল হয়ে গেছে। আচ্ছা, আসলেই কি সে এত কিছু পাওয়ার যোগ্য? তিহান তার কাঁধে থুতনি ঠেকাল। ছবিটার দিকে তাকিয়ে বলল, যখন থেকে আমার কাছে মানিব্যাগ থাকা শুরু হয়েছে তখন থেকে এই ছবিটার স্থান এখানে।
মাঝে মধ্যে মানিব্যাগটা বদলালেও ছবিটা সঠিক জায়গায় রাখতে কখনোই ভুলিনি আমি। তোহা নির্বাক, নিশ্চুপ। ছবিটার উপর পানি পড়ছে, গড়িয়ে যাচ্ছে, আবার পানি পড়ছে, কিন্তু সেটা একরত্তিও ভিজছে না, কারণ সেটা খুব যত্নে লেমোনেটিং করা। মানিব্যাগের সেই ছবি রাখার নিখুঁত জায়গাটায়ও ছবিটাকে লেমোনেটিং করে তারপর রেখেছে তিহান। কেউ যদি দেখে ফেলে? এত বছরে তুমিই দেখতে পাওনি, অন্য কেউ কেমনে দেখবে? চুপ করে রইল তোহা। এত সময় ভেজার কারণে গা গরম হয়ে আছে তিহানের। তার প্রশস্ত বুক তোহার পিঠের সাথে লেগে আছে বিধায় তোহাও সেই উষ্ণতার ছোঁয়া পাচ্ছে শরীর জুড়ে। একটু সময় নেয় তোহা, থেমে থেমে বলে, আপনি এটা এখানে রেখেছেন কেন? তোমার ঠোঁটে তো ঠোঁট ছোঁয়াতে পারি না বৃষ্টিকন্যা। কিন্তু ছবিতে চুমু খেতে তো কোনো বারণ নেই, তাই যখনই প্রেমতৃষ্ণাটা মাত্রাতিরিক্ত হয়ে যায় তখন এই ছবিতে ঠোঁট ছুঁয়েই নিজের তৃষ্ণা মেটাই। নিজেকে নিজেই বুঝো দেই যে তুমি আমার, তুমি আমার, তুমি শুধুই আমার। চলবে।